নমস্কার, প্রত্যেকে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে রয়েছে আমি সুপ্রিয়। বছরের পর বছর ছাত্র সংসদ নির্বাচন হয় না, অথচ সেই ক্যাম্পাসেই ঘুঘুর ভাষা, ইউনিয়ন রুমগুলো খোলা, আর এই ইউনিয়ন রুমগুলোই সমস্ত অসামাজিক কাজের আখড়া হয়ে দাঁড়িয়েছিল। উচ্চশিক্ষা দপ্তর সব জানে, সব বোঝে, অথচ সেই ইউনিয়ন রুমগুলো বন্ধ করার কোনো তাগিদ এখনও পর্যন্ত বা চেষ্টা আমরা এখনও পর্যন্ত দেখিনি। অথচ সেই দায়িত্ব নিতে হলো এবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চকে। আজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মাননীয় বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের বেঞ্চে এরকমই একটি অর্ডার আজ দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে রাজ্যের সমস্ত ইউনিয়ন রুমে তালা ঝুলাতে হবে। নির্দেশ হাইকোর্টের, যতক্ষণ পর্যন্ত না ছাত্র ভোট হবে খুলবে না সেই ইউনিয়ন রুম। এবং কড়া বার্তা রাজ্যের শিক্ষা দপ্তরকে, এবং পরবর্তীকালে আগামী 17 জুলাইয়ের মধ্যে হলফনামা দিয়ে তাদের জানাতে হবে যে তারা কি কি পদক্ষেপ নিয়েছে এবং কবে তারা ছাত্র নির্বাচন করাতে পারবে। কেন এতদিন ছাত্র নির্বাচন হয়নি তা নিয়েও প্রশ্নের মুখে পড়তে হয়েছে। এই কড়া নির্দেশের পর আমি জানি না এর পরবর্তীকালে নিশ্চয়ই হলফনামা দিয়ে উত্তর দেবে উচ্চশিক্ষা দপ্তর, কিন্তু কেন এই ছাত্র নির্বাচনগুলো হচ্ছে না? সেই 2017 সালে শেষবার ছাত্র নির্বাচন হয়েছে এবং যেটুকু পরিসংখ্যান আমার কাছে আছে, মোটামুটি প্রায় 500-র মতন কলেজে এখনও এই ছাত্র সংসদ নির্বাচন হয়নি। ফলে কলেজে কলেজে এই ছাত্র নেতাদের দাদাগিরি বা দাপট আমরা তো দেখতেই পাচ্ছি। আর সব থেকে এই মুহূর্তে বড় উদাহরণ হচ্ছে এই ল কলেজ, সাউথ সিটি ল কলেজ, যেখানে আমরা দেখছি একটি ছাত্রীকে কিভাবে গণধর্ষণের শিকার হতে হয়েছে। তো শুরুতেই আজকে আমরা এই প্রতিবেদন দিয়ে শুরু করব, দেখব কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আজ ঠিক কী কী রায় দিয়েছেন ইউনিয়ন রুম বন্ধ করা নিয়ে। শুনব। দীর্ঘদিন ধরে রাজ্যের ছাত্র সংসদগুলিতে নির্বাচন হয় না, এ নিয়ে আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। সেই মামলার শুনানিতে আইনজীবী বলেন, নির্বাচন হয় না কিন্তু ছাত্র ইউনিয়নগুলি খোলা থাকে, ইউনিয়নের নামে টাকা তোলা হচ্ছে। এরপর বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেন রাজ্যের সমস্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম বন্ধ রাখতে হবে। কোনো রকম বিনোদনমূলক কাজের জন্য ইউনিয়ন রুম খোলা যাবে না। প্রয়োজন জানিয়ে রেজিস্ট্রারের কাছে লিখিতভাবে আবেদন করে ইউনিয়ন রুম খোলা যাবে। রাজ্যের উচ্চশিক্ষা দফতরকে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করতে হবে। নির্দেশ ডিভিশন বেঞ্চের। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে রাজ্য সরকার কি ভাবছে তা জানাতে হবে হলফনামা আকারে। আগামী 17 জুলাইয়ের মধ্যে হলফনামা দিতে হবে রাজ্য সরকারকে। যে গোটা ঘটনার সূত্রপাত ঘটেছিল স্টুডেন্ট ইউনিয়ন রুমে এবং নির্যাতিতা সেখানে একজনকে জিএস বলে উল্লেখ করেছেন, এর বাইরেও গোটা রাজ্য জুড়ে বিভিন্ন কলেজে স্টুডেন্ট ইউনিয়ন ফিজ, সেই স্টুডেন্ট ইউনিয়ন ফিজ কালেক্ট করা হচ্ছে। স্টুডেন্ট ইউনিয়ন কারা চালাচ্ছে? রাজ্যের সরকার, উচ্চশিক্ষা দপ্তর কলকাতা হাইকোর্টে এসে বলছে যে আমাদের এই মুহূর্তে কোনো রকমের স্টুডেন্ট কাউন্সিল নেই, স্টুডেন্ট ইউনিয়ন নেই, কিন্তু গোটা রাজ্যে স্টুডেন্ট ইউনিয়ন চলছে, স্টুডেন্ট ইউনিয়নের রুম খোলা আছে, সেখান থেকে ফেস্ট হচ্ছে। স্টুডেন্ট ইউনিয়ন সাউথ ক্যালকাটা ল কলেজকে তিনি কনগ্রাচুলেট করছেন একটা ফেস্টিভ্যাল হোল্ড করবার জন্য। আমি আপনাদেরকে দেখাচ্ছি, স্টুডেন্ট ইউনিয়ন নেই, স্টুডেন্ট ইউনিয়ন ডিফাঙ্ক্ট, স্টুডেন্ট ইউনিয়ন কাজ করছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি স্টুডেন্ট ইউনিয়নকে কনগ্রাচুলেট করছেন যে ফেস্ট করবার জন্য। কে দিচ্ছে ফেস্টের টাকা? কোথা থেকে আসছে? প্রত্যেক কটা কলেজের সমস্ত টিচাররা সব জানতেন, বাট দে হ্যাভ অ্যাক্টেড অ্যাজ আ মিউট স্পেক্টেটর। আনফরচুনেট যে টিচাররা এতদিন ধরে চুপ করে রইলেন। এই মামলা আমাদের কেন করতে হলো? টিচাররা কেন আসলেন না? কেন এসে প্রিন্সিপাল বললেন না? এই রাজ্যে ছাত্র সংসদে নির্বাচন শেষবার হয়েছিল 2017 সালে। নিয়ম অনুযায়ী সেক্ষেত্রে কোনো কলেজেই আর কোনো বৈধ ছাত্র সংসদ থাকার কথা নয়। অভিযোগ, নির্বাচন না হলেও সমস্ত কলেজে ইউনিয়নগুলি দখল করে রেখেছে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। তারাই বকলমে গোটা কলেজ পরিচালনা করে। ভর্তির সময় টাকা দিতে হয় তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের। কলেজের সোশ্যাল নবীনবরণ অনুষ্ঠান সবই দখল করে রেখেছে টিএমসিপি সদস্যরা। বহু কলেজের ইউনিয়নের নামে দাদাগিরি চালানোর অভিযোগ উঠেছে। গত সপ্তাহে কসবা আইন কলেজে এক তরুণীকে ইউনিয়ন রুমে নির্যাতন করা হয়। তারপর সামনে আসে ইউনিয়ন রুমে পড়ুয়াদের নির্যাতনের একাধিক ঘটনা।
খুবই সঠিক একটা সিদ্ধান্ত বলে আমরা মনে করি, যদি কলেজগুলো বাঁচে এতে। এখন সব সময় তো কোর্ট আদেশ দিল, সেই আদেশ মতন কাজ হলো, এটা তো আর হয় না। কারণ কোর্ট আদেশ দিতে পারে, কিন্তু সেই আদেশকে পালন করার জন্য যে প্রশাসন, সেই প্রশাসন যদি দালালি করে এদের, তাহলে কোর্ট অনেক কিছু চাইলেও, কোর্টের শুভ ইচ্ছা সৎ দৃষ্টিভঙ্গি থাকলেও সেগুলো বাস্তবায়িত হতে পারে না। কারণ একটাই, যে পশ্চিমবঙ্গের প্রশাসন বলে এখন এই মুহূর্তে কিছু নেই। যেটুকু প্রশাসন যার কথা ওঠা বসা করে তারা তৃণমূল। ঘটনা পরম্পরায় আমরা এটা খুব স্পষ্ট দেখতে পাচ্ছি। স্বাভাবিকভাবে কোর্টের রায়কে সাধুবাদ জানানোর পরেও প্রশাসনিক গাফিলতির কারণে এই শুভ রায়, এই সঠিক রায় কতটা বাস্তবে প্রতিফলিত হবে তা নিয়ে কিন্তু প্রশ্ন অবশ্যই থাকবে। ইউনিয়ন রুম বন্ধ রাখার সিদ্ধান্তে কি বন্ধ হবে শাসক দলের দাদাগিরি? শিক্ষা দপ্তর কি ছাত্র সংসদ নির্বাচনে সক্রিয় হবে? ৮ বছর পরে ফের কি গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে? আদালতের নির্দেশের পর উঠছে প্রশ্ন। নিউজ টাইম। সত্যি এই সিচুয়েশন যদি আরও আগে আসতো, অর্থাৎ শিক্ষা দপ্তর যদি আগেই ছাত্র সংসদ নির্বাচনের কথা ভাবতো, রাজ্য সরকার যদি ভাবতো, তাহলে ইউনিয়ন রুমগুলো হয়তো এভাবে অসাময়িক কাজকর্মের আখড়া হতো না। তাহলে হয়তো এই যে তরুণী আজকে গণধর্ষণ শিকার হতে হলো, তাকেও হয়তো এরকম বিভৎস ভয়ঙ্কর এক অভিজ্ঞতার মুখে সম্মুখীন হতে হতো না। কিন্তু বাস্তব যা বলছে আমরা সেটাই দেখছি। এখনও লালবাজার তদন্ত শুরু করেছে, পরতে পরতে বিভিন্ন তথ্য আমাদের সামনে আসছে যে মনোজিৎ সেই দিকের ঘটনার পর নিজেকে বাঁচানোর জন্য কাকে ফোন করেছেন, সে বিষয়ে বিভিন্ন তথ্য সামনে আসছে। আজ আদালতে যে 3টি জনস্বার্থ মামলা হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে ডিভিশন বেঞ্চ এটাও বলেছে যে তদন্তর অগ্রগতি কতটা হয়েছে তার রিপোর্টও আদালতকে দিতে হবে, রাজ্য সরকারকে, এবং পুলিশকে বলেছে কেস ডায়েরি দিতে। আগামী 10 তারিখ আবার শুনানি আছে। অর্থাৎ আদালতও গোটা বিষয়টার মধ্যে এখন ইনভলভ হয়ে গিয়েছে। কিন্তু যারা চালায়, যে পরিচালন সমিতি কলেজে কলেজে, তারা কি করছিলেন? প্রিন্সিপালরা কি করছিলেন? তাদের কি কোনো কাজ ছিল না? আজকে ছাত্র সংসদ নির্বাচন নেই, কিন্তু ইউনিয়ন রুমগুলো এইভাবে যদি ব্যবহার হয় এবং বহিরাগতরা ঢুকে পড়ে, যেখানে কোনো নজরদারি নেই, তাহলে তো এই ধরনের কর্মকাণ্ড আজকের হয়েছে, অতীতে হয়েছে, ভবিষ্যতে আবার ঘটবে। সেখানে দায়িত্ব নিতে হয়েছে, পদক্ষেপ করতে হলো হাইকোর্টকে। আমি প্রথম প্রশ্ন রাখবো আমাদের সঙ্গে যারা উপস্থিত অতিথি তাদেরকে। তার আগে আমি আলাপ করে দেবো তাদের সঙ্গে। আমার ডান দিকে রয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক দেবব্রত রায়। দেবব্রত, আপনাকে স্বাগত। আমার বাদিকে রয়েছেন বিজেপির মুখপাত্র সঞ্জিত ঘোষ। সঞ্জিতদা, আপনাকে স্বাগত। বাইরে থেকে রয়েছেন ভার্চুয়ালি আমাদের সঙ্গে সিপিআইএম নেতা মুখপাত্র পারভেজ রহমান। পারভেজদা, আপনাকেও স্বাগত। প্রথম প্রশ্ন আমার দেবব্রতদার কাছে। দেবব্রতদা, কোথায় অসুবিধা? ছাত্র সংসদ নির্বাচন করা যাচ্ছে না, বারবার বিভিন্ন কলেজে এই বিষয় নিয়ে প্রশ্ন উঠছে। 2017 সালের পর নির্বাচন করা সম্ভব হচ্ছে না, আর নির্বাচন করা না হলে কলেজ ক্যাম্পাসে যে ঘুঘুর বাসা হয় তা তো আমরা দেখতেই পাচ্ছি, এবং বিভিন্ন প্রাক্তনীরা, বহিরাগতরা ঢুকে পড়ছেন, তাদের দাপট আমরা দেখতে পাচ্ছি। এমন দাপট যে একটি মেয়ে যে পড়াশোনা করার জন্য তিনি তার শিক্ষাঙ্গনে যাচ্ছেন, তাকে এই ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হতে হচ্ছে, তাকে ধর্ষণ হতে হচ্ছে। এরপরেও বলবেন যে রাজ্যে সব কিছু ঠিকঠাক আছে? দেবব্রতদা, দেখুন, কিছু তথ্যগত ভুল আছে। কি তথ্যগত ভুল আছে? 2019-এ প্রেসিডেন্সিতে নির্বাচন হয়েছিল কিছু কলেজে আছে। না, বলছি 500-র মতন, আপনাকে বলে দিই, 500-র মতন কলেজে এখনো ছাত্র সংসদ নির্বাচন হয়নি। যাদবপুরে নির্বাচন হয়েছিল। যাদবপুরে হয়েছে। এবার সেখানে কেন হচ্ছে না তার কিছু কারণ আছে। তারপরে হতো, যেটা ম্যাক্সিমাম আপনি সেটা ধরে বলুন। না, আমি বলছি। তারপরে দেখা গেল করোনাকালীন সময় ছিল, ঠিক আছে, 2020-21। তারপর দেখা গেল জাতীয় শিক্ষা মিশনে অভিন্ন যে শিক্ষা আইন হলো, সেখানে সেমিস্টার সিস্টেম তৈরি হলো। সেমিস্টার সিস্টেম মানে কি? মানে দুটো সেমিস্টারে পরীক্ষা শুরু হলো। একটা সেমিস্টার পরীক্ষা ঘোষণা, পরীক্ষা নেওয়া, খাতা দেখা এবং ফল প্রকাশ করতে প্রায় 45 দিনের একটা টাইম পিরিয়ড আছে। মানে 45-90 দিন আপনার শিক্ষা দিবস থেকে চলে গেল। এরপর তার মধ্যে একটা বছরে 52 দিন রবিবার, ঠিক আছে। এছাড়া গ্রীষ্মাবকাশ রয়েছে এবং শীতকালীন বিভিন্ন অনুষ্ঠান ইত্যাদি, ছুটি ইত্যাদি নিয়ে সর্বসাকুল্যে হাতে পাওয়া যায় 100 দিনের মতো পাওয়া যায়। সেই 100 দিনের মধ্যে এত বড় সিলেবাস ছাত্রদের শেষ করতে হয়।
এবার যদি নতুন করে ওই জায়গায় নির্বাচন করা হয়, তার নির্বাচন প্রক্রিয়া ঘোষণা, সেই কারণে 8 বছর কেটে গেল। বলছি এখন দেখুন ঘোষণা, তার জন্য সময়গুলো ব্যয় হয়, সেই সময় ব্যয় করে এবার হাতে কত সময় থাকবে সেই করে শিক্ষা। আর মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেছেন এবার আমরা চেষ্টা করছি যাতে পুজোর পর আবার এই নির্বাচনগুলো করে না যায়। আপনাদের মনে হচ্ছে না যে নির্বাচন না করার জন্য যেভাবে এই ছাত্র নেতাদের দাপট, প্রভাব, প্রতিপত্তি আমরা দেখতে পাচ্ছি, মনোজিৎ মিশ্রকে দেখে আপনাদের শিক্ষা হচ্ছে না যেটা কি করতে পারে? আরে আলটিমেটলি তো দলের ভাবমূর্তি খারাপ হচ্ছে। শুনুন, যারা এগুলো করেছে, তাদেরকে প্রশ্রয় যারা দিয়েছে, নিশ্চয়ই তাদের দায়িত্ব, তারা সেটা ভালো বলতে পারবে। এখন দেখুন যে রায় এখানে কোর্ট দিয়েছে, সেখানে আমাদের কিছু বলা নেই, কোর্ট নির্দিষ্ট চিন্তাভাবনা করে রায় দিয়েছে, কিন্তু ওই সায়ন বন্দ্যোপাধ্যায়ের দল যদি বিধানসভায় ঢুকতে পারে না, তাহলে কি শুনলাম বামেরা শূন্য, তার সঙ্গে এর মামলার কি সম্পর্ক? সায়ন বন্দ্যোপাধ্যায় তো একজন আইনজীবী হিসেবে মামলা করেছে। উদাহরণ দেখুন, উদাহরণ ঢুকতে পারে না, তাহলে কিন্তু তার দলটাকে তুলে দেওয়া হবে না তো। প্লেন দুর্ঘটনা হয়, তাহলে কি প্লেনে আপনি যাতায়াত করবেন না? ম্যাচ করছে, প্লেন দুর্ঘটনা, প্লেন তুলে দেবে। এবার বলছি যারা কলেজে, আপনি কলেজে গেছেন, অমিত, জয়ীপ, তারা বর্তমান ছাত্র, তারা ছাত্র রাজনীতি করে, ছাত্র সংসদ নির্বাচন যদি হতো তাদের এই দাপট আমরা দেখতে পারতাম না। না, এই দুটো তিনটে ছাত্রের জন্য না, আপনি তো নিশ্চয়ই কলেজ করেছেন, তো নিশ্চয়ই ইউনিয়ন রুমে গেছেন, আমরাও কলেজ করেছি, নিশ্চয়ই ইউনিয়ন রুমে গেছি, আমরা ছাত্র রাজনীতি করেছি। আপনাদের কি মনে হয় ইউনিয়ন রুমে কি চলতো তখন, কি মনে হয় সেটা দেখুন? যারা এটা মনে করছে, দেখুন আদালতের রায়ের উপর আমাদের কিছু বলার নেই, তার জন্য টাকা চাওয়া হয়, না আমাদের মেয়েদের সঙ্গে অসভ্যতামও করা হয়, না এখন দেখুন প্রাকৃতিক উপায় একটা যদি ঘটনা ঘটে পুরুষায়িত সমাজে, সেটা পুরুষের প্রাকৃতিক উপায়, পুরুষকেই তার দায়টা নিতেই হয়। কিন্তু কি ঘটনা ঘটেছে, এমনকি অনেক ঘটনা দেখা গেছে। কয়েকদিন আগে দেখলাম একজন ছাত্র এবং তার শিক্ষিকা সেই সম্বন্ধে, সেখানে ব্যাপারটা পুরো উল্টো দাঁড়ালো। কিন্তু ম্যাচ করার জন্য এখন বলুন না, হ্যাঁ হয়নি, হয়তো ভুল আছে, সরকার ভাবছে, কিন্তু আপনি এর সঙ্গে যে আমরা বলবো কেন? দেখুন দেখুন একটা যেটা ঘটেছে সেটা তো আপনারা জানতে পারেননি। 25 তারিখ ঘটনা ঘটেছে, 26 তারিখ এফআইআর রয়েছে, 27 তারিখ আপনি জানলেন, 27 তারিখ বিরোধীরা জানলো। ভালো কাজ করেছে, কিন্তু আগে যদি জানতো ওর বিরুদ্ধে গত 2017 সালে তাকে ওই কলেজ থেকে বরখাস্ত করা হয়েছিল। আবার তো বলা যে দেখুন কিছু একদম দেখুন, এই ছেলেটি একদম গড়িয়াহাট থানা, কসবা থানা, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। দেখুন জামিন অযোগ্য ধারা, দেখুন একদম একদিনে তো পুরো সমাজ ব্যবস্থাকে পরিচ্ছন্ন করে দেওয়া যাবে না। আমি একটু পেছনের দিকে যদি যাই, বুদ্ধদেব বাবুর তখন 2009 সালের বিধানসভায় একদম তথ্য লেখা আছে, সেখানে উনি বলছেন ওনার মুখ্যমন্ত্রীত্বকালীন যিনি যা তথ্য দিচ্ছেন 2230টা মতো ধর্ষণ এবং 2400 মতো খুন, রাজনৈতিক খুন হয়েছিল। সেই জায়গা থেকে তো আমরা একটা ভালো জায়গা আসার চেষ্টা করছি, তারপরে তো ব্যাপারটাকে তো বেশ বুঝলাম। আমি সঞ্জিতদার কাছে, সঞ্জিতদা কীভাবে দেখছেন? ছাত্র সংসদ নির্বাচন হয় না 2017 সালের পর থেকে, যার দরুন আজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চকে পদক্ষেপ করতে হলো, যেটা রাজ্য সরকার করতে পারছে না, উচ্চশিক্ষা দপ্তর করতে পারছে না। ইউনিয়ন রুমগুলোকে অসামাজিক কাজকর্মের আখড়া পরিণত হয়েছে, ছাত্রদের কাছ থেকে টাকা তোলা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। আজকে সেই ইউনিয়ন রুমগুলো যদি আগেই বন্ধ করে দেওয়া হতো, আমি ধরে নিচ্ছি ছাত্র সংসদ নির্বাচন করতে রাজ্যের শিক্ষা দপ্তরে অসুবিধা আছে, তাহলে ইউনিয়ন রুমগুলো কেন ব্যবহার হচ্ছে, কিসের কাজে ব্যবহার হচ্ছে? আজকে যদি সেটা বন্ধ থাকতো, তাহলে সাউথ কলকাতা ল কলেজে আজকে এই ধরনের ঘটনা ঘটতো। সঞ্জিতদা দেখুন, সর্বপ্রথম যে কথাটা বলবো যে আপনার তথ্য অনুপাতেই 500 কলেজে ভোট হয়নি। হাইকোর্ট যে রায় দিয়েছে, হাইকোর্টের রায় এরা কতটা মানবে এই সরকার, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। তো এখানে নতুন নতুন নাটক তৈরি হবে। একটা জিনিস জানবেন, পশ্চিমবঙ্গে সুপার ফেসিলিটি হসপিটালে কর্মরত একজন মহিলা, তিনি গণধর্ষণ হন এবং খুন হন। পশ্চিমবঙ্গে কসবা ল কলেজে তিনি গণধর্ষণ হন। তারপরেও পশ্চিমবাংলার মেয়েকে চাই বলে যে ভোট চেয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী, তার মানে একমাত্র কালীঘাটের মহিলাই সুরক্ষিত, বাকি এই বাংলায় কোনো মহিলারা সুরক্ষিত নয়। এইবারে কলেজের ভোট প্রসঙ্গে আসি। কলেজের ভোট আজকে 7-8 বছর হয়ে গেল, ভোট হচ্ছে না। এরকমভাবে অনেক পৌরসভা আছে, সেখানেও ভোট করেনি। হাওড়া পৌরসভা আছে, সেখানেও ভোট করেনি। তো একের পর এক এই যে তোলাবাজি, এবং সর্বপ্রথম যে জায়গাটা সেটা হচ্ছে কি, ভোট যদি করতে হয় নৈতিক নিয়মে,
তাহলে তারপরেও তো মনোনয়নপত্র জমা দিতে পারবে না। তারপরেও কি হচ্ছে, যেহেতু আজকে ইউনিয়ন রুমগুলো এই কারণে ব্যবহার হচ্ছে, ভোটের দরকার নেই, তুমি ভর্তি হলে তোমাকে টাকা দিতে হবে এবং ভর্তি হওয়ার পরে তুমি কি কাজ করবে সেটাও প্রাক্তনীরাই ঠিক করে দেবে, কারণ একের পর এক সেই জায়গাটা চলছে, মানে ক্ষমতাকে ধরে রাখা। আরে গণতান্ত্রিক পদ্ধতিতে যদি সরকার যদি বলে বাংলায় এগিয়ে, তাহলে ভোট করাতে অসুবিধা কোথায়? একবার তো মানুষের ম্যান্ডেট নেওয়া উচিত, ছাত্রছাত্রীরা কি চাইছে সেটাও দেখা উচিত, কিন্তু এই সরকারের সদিচ্ছার অভাবের জন্য কোনো কাজ এগোচ্ছে না। আর তার থেকেও বড় যে কথাটা, এই মনোজিৎ মিশ্র এর আগেতে ছখানা তার নামে এফআইআর, ডায়েরি সমস্ত কিছু আছে, সব মিলিয়ে 11টি মামলা আছে ওর বিরুদ্ধে আছে। তো তারপরেও তাকে কিন্তু সবাই সব জানে, আজকে একের পর এক নেতাদের সঙ্গে তাদের ছবি দেখতে পাচ্ছি, এবং ছবিটা এমনভাবে দেখতে পাচ্ছি সে ব্যক্তি নয়, একদম সেখানে পাশাপাশি বসে আছে। তো তাহলে তাকে কতটা মান্যতা দেওয়া হয়? এরপরে আর একটা কথা বলবো, যে এখানে 3 জন ভিকটিম, কিন্তু সব কিছুতে একটা জায়গায় মনোজিৎ মিশ্রর নাম আসছে, জহিব আহমেদ, তার নামটা কেন উঠছে না? তাকে কেন আড়াল করা হচ্ছে? সে কি 30% দুধেল গায়ের ভোট ইয়ে বলে? এর জন্য না, আমি এটা বলতে হবে কেন নামটা অপরাধী হয়, সে অপরাধী হয়, তাহলে অপরাধী কিন্তু তাহলে 3টে নামই আছে। সেও তো কাস্টাডিতে আছে, সেও কাস্টাডিতে আছে, কেউ নাম তুলছে না। আমাদের মনে হচ্ছে নামটা তুলতে হবে। আর একটা জায়গায় যে জায়গাটা, সেটা হচ্ছে গিয়ে ভোট করানো উচিত। আজকে হাইকোর্ট যে রায় দিয়েছে এবং সেই রায়টা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে পশ্চিমবঙ্গের পরিস্থিতি কি চলছে। মাননীয় মুখ্যমন্ত্রী উদাসীন, এবং এখানে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে এই কলেজ রুমগুলোকে কেন ভোট হয় না, তার কারণ কি, এখান থেকে তোলাটা তুলতে হবে। যে বেশি ভালো তোলা তুলতে পারবে তার পদোন্নতি হবে, যে বেশি ভালো অত্যাচার করতে পারবে তার পদোন্নতি হবে, তবেই কিন্তু তৃণমূল কংগ্রেস। কারণ তৃণমূল কংগ্রেসের একটাই ন্যায় নীতি। এর সঙ্গে তো আমার মনে হয় যে অনলাইন যে অ্যাডমিশনের যে সিস্টেমটা চালু হয়েছিল, এটা যদি তখন থেকে চালু হতো তাহলে তো এই দুর্নীতিটাও থাকতো না, যে ভর্তির জন্য টাকা তুলতে হবে। না না, ওটা তো চললে তো অসুবিধা হয়ে যাচ্ছে না, অসুবিধা হবে। ইউনিয়নের ছেলেরাই, ছাত্র নেতারাই বলবে যে ভাই টাকা দাও, ভর্তি করো, ভাই টাকা দাও, আমি ভর্তি করে দিচ্ছি। ধরুন সিট আছে, দেখা গেছে সিট নেই, তারপরে তো এই ঘটনাই ঘটেছে, মানে কোটি কোটি টাকা এইভাবেই তার তোলা হবে। এইভাবেই তো তুলে যাচ্ছে এবং এইভাবেই এই সরকারটা চলছে। সকলকে একত্রিত হতে হবে, কারণ একত্রিত হয়ে এই সরকারের যতক্ষণ না মানে এখান থেকে সরছে ততক্ষণ অবধি এই সিস্টেম চলবে। আর তৃণমূল মানেই মানুষের জন্য নয়, শুধু তৃণমূলের জন্য, কোনো সাধারণ মানুষের জন্য না। গণতান্ত্রিক পদ্ধতি, গণতন্ত্র বলে কিছু নেই কোনো জায়গায়, না স্কুল কলেজ সাধারণ জায়গাতে কোনো রকম গণতন্ত্র নেই, এবং গণতন্ত্র নেই বলেই আজকের এই রিপোর্ট তো দিতে হবে, রাজ্য সরকারকে দিতে হবে, শিক্ষা দপ্তরকে দিতে হবে, হলফনামা দিয়ে ছাত্র সংসদ নির্বাচন আপনারা করতে পারবেন তো, করলে কিভাবে করবেন তার উত্তর দিতে হবে। আমি সরাসরি প্রশ্ন রাখবো এবারে পারভেজদার কাছে। পারভেজদা, আজকে এই বিষয়টা নতুন নয়, এর আগেও অনেকবার আমরা আলোচনা করেছি কেন ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না, কিন্তু এই নির্বাচন না হওয়া এবং পিছনে যে কারণগুলো, সেগুলো হয়তো অনেকগুলো বিষয় আছে, কিন্তু আজকে কোর্টকে পদক্ষেপ করতে হলো কেন? সাউথ ক্যালকাটা ল কলেজের এই ঘটনা যদি আজকে সামনে না আসতো, আর এই মামলাটা যদি সামনে না থাকতো, তাহলে হয়তো আমরা এই ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কোর্টকেই পদক্ষেপ হয়তো নাও করতে হতে পারতো। কিন্তু আজকে এই প্রেক্ষাপট, আজকে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে সরকারকে, করলে কীভাবে করবে, আর ইউনিয়ন রুমগুলো যাতে এই অসামাজিক কাজকর্মের আখড়া না হয় তার জন্য বন্ধ রাখতে হবে, অর্থাৎ তালা ঝুলিয়ে দিতে হবে যতক্ষণ না নির্বাচন হবে। এই যে একটা বলিষ্ঠ পদক্ষেপ কলকাতা হাইকোর্টের, কীভাবে দেখছেন? প্রথমে আমি বলি, তৃণমূলের বন্ধু একটা শব্দ ব্যবহার করলেন যে প্রাকৃতিক কারণে ঘটনাটা একটা ঘটনা ঘটেছে, মানে রেপ কবে থেকে প্রাকৃতিক ঘটনা ঘটলো এটা আমি জানি না, এটা বিজেপির নতুন থিওরি, এই তৃণমূলের নতুন থিওরি। ছোট্ট ঘটনা হয়েছে প্রাকৃতিক নিয়মে, বেশ ঠিক আছে, প্রাকৃতিক নিয়মে, এটাও এর সঙ্গে ম্যাচ করে না। নিয়মে রেপ হয় কখনোই না। কোথায় বলা হয়েছে প্রাকৃতিক নিয়মে পুরুষায়িত সমাজে পুরুষই দায়ী হয়, এটা বলা হয়েছে। তার আগে শব্দগুলো আপনি বাড়িতে গিয়ে একবার চেক করে নেবেন, রেকর্ডিং আছে চেক করে নেবেন। হ্যাঁ, আর মাঝখানে কথা বলার অভ্যাসটা একটু বন্ধ রাখুন। আমরা কেউ তো কথা বলি, আপনাকে ধরিয়ে দিলাম, কোনো ধরিয়ে দিইনি, আপনি রিটার্ন করে ওটা দেখবেন যে আপনি নিজে বলেছেন প্রাকৃতিক কারণে একটি ঘটনা ঘটে গেছে, সেই কারণে। এগুলো আসলে তৃণমূলের মাথা এমনি তো গেছে, ওখানে মাথা নেই, ওই মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তার কোনো মাথা নেই, বাকি সবই
ওই মানে মাথা আর কি। যাই হোক, যে প্রশ্ন নিয়ে আপনি আমাকে প্রশ্নটা করেছেন, আসলে এটার মূলে যেতে গেলে আপনাকে অনেক কটা বিষয় দেখতে হবে। শুধুমাত্র কসবা ল কলেজের ঘটনা শুধুমাত্র একটি ছাত্র সংসদ নির্বাচন হওয়া বা না হওয়ার উপরে নির্ভর নয়। আপনি ঘটনাক্রমটা দেখুন, কি ঘটেছে, অমুক ঘটেছে, তমুক ঘটেছে, কে দায়ী, কতটা দায়ী, অমুক দায়ী, দুধেল গায়ে নাই দায়ী, নাকি গোবর ভরা মাথা দায়ী, সেগুলো ভবিষ্যৎ বলবে। কিন্তু আপনি চক্রটা দেখুন, একটি ছেলে একটি কলেজ থেকে ল পাস করেছে, এলএলবি পাস করেছে, সেখান থেকে সে সাসপেন্ডেড অবস্থায় কলেজ থেকে বেরিয়ে গেছে। তারপরে সেই ল পাস করা একটি ছেলে, যার স্বাভাবিক নিয়মে কোনো একটি কোর্টে তার ল প্র্যাকটিস করার কথা, আইনজীবী হিসাবে কাজ করার কথা, সেখানে সে অস্থায়ী কর্মী হিসেবে চাকরি করছে। অস্থায়ী পেশায়। কি অস্থায়ী পেশা? সাফাই কর্মী। তাহলে সাফাই কর্মী 10,000 টাকার মাইনের কাজে মনোজিৎ মিশ্র যুক্ত হলো সেই কলেজে। এবং কেন এটা যুক্ত হলো? কারণ এটা একটা দুষ্ট চক্র, যে এখানে এরা থাকবে, এদের লজ্জাও করে না। যে তৃণমূলের বন্ধুটা বলছেন, যেটা লজ্জা করে, যদি দুটো দিক থেকে দেখা যায় যে কেন এটা হলো, এটাও দেখতে হবে। আর যদি সত্যি এটাই বাস্তব হয় যে আমার রাজ্যে পাশ করা একটি আইনের ছাত্রকে তার কলেজে চুক্তিতে 10,000 টাকা বেতনে সাফাই কর্মী হিসাবে কাজ করতে হয় ডেলি বেসিসে, তাহলে এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে আর কোনো কথা বলার মুখ আছে? আসলে তা না। আসলে এটা একটা চক্র। সেই চক্রটার মধ্যে যে কলেজের ভেতরটাকে দখল করতে হবে। শিক্ষক শিক্ষিকারা কি বলবেন? শিক্ষক শিক্ষিকাদের সম্বন্ধে বিষয়তে শুরু হয়েছে ভাঙড় কলেজ দিয়ে, যেখানে জগ ছুড়ে আরাবুল অধ্যাপিকাকে মারেন। এখানে তো অধ্যাপক অধ্যাপিকাদেরকে প্রতিদিন আক্রমণ করা হয়। এই ঘটনা ঘটতে 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 কলেজে, আচ্ছা কলেজের ইউনিয়ন নেই, ঠিক আছে, ইলেকশন করতে পারছেন, তাহলে কলেজের স্টুডেন্ট ইউনিয়ন ফি হিসাবে কলেজগুলো ফি নিচ্ছেন কেন? এই টাকা কোন খাতে ব্যবহার হচ্ছে, কে করছে, কারা করছে, এই উত্তর দিতে হবে না? আসলে কোটি কোটি টাকা, এই ইউনিয়ন ফির টাকা, টেস্ট করার সময়ের টাকা, কলেজে ভর্তি হতে গেলে টাকা, ওই সেন্ট্রালি আপনি করুন আর অনলাইনই করুন, যে টাকা খাবার সে খাবে। ভর্তি হলেও সে ঢুকতে পারবে নাকি যদি সে কলেজে তৃণমূলের দাদাকে যদি টাকা না দেয়? সুতরাং এইটাকে নিয়ন্ত্রণ করতে হবে। কে নিয়ন্ত্রণ করবে? নিয়ন্ত্রণ করবে এই মনোজিৎ মিশ্রের মতন ছেলেরা, যারা আসলে পড়াশোনা করার নামে এরা কলেজে যায় শুধুমাত্র তোলার সিন্ডিকেটটাকে কনফার্ম করার। এবং এই সিন্ডিকেট কনফার্ম, এই সিন্ডিকেট এ শুধু কারোর অজান্তে না। আমি বারবার এই কথাটা আমরা বামপন্থীরা বলার চেষ্টা করছি, যে রাজ্যে একটা বাথরুম তৈরি করতে গেলে তার মাথায় এই কথা লেখা হয় যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই মানে শৌচালয়টি তৈরি করা হলো, সেখানে প্রতিটা কলেজে কলেজে এই ঘটনা ঘটছে, তার কোনো বিন্দুমাত্র নেই। যদি তার কাছে বিন্দুমাত্র খবর না থাকে, তাহলে তিনি ব্যর্থ, তিনি মুখ্যমন্ত্রী হিসাবে ব্যর্থ, তিনি পুলিশ মন্ত্রী হিসাবে ব্যর্থ, এবং তিনি তার যে রাজনৈতিক দল তার নেত্রী হিসাবেও ব্যর্থ, যে তার ক্যাডারেরা, তার কর্মীরা এই কলেজগুলোতে এই ভয়ঙ্কর ঘটনা ঘটিয়ে বেড়াচ্ছে, তার কোনো খবর নেই। এর রিফ্লেকশন তো আর্জিকর। আসলে মাথা যেমন হবে তার আশেপাশটা তেমন হবে। কোথাও কি মনে হয় পারভেজ দা, যদি নির্বাচন হয়ও যে সংস্কৃতি আমরা কলেজে কলেজে দেখতে পাচ্ছি, সেটা কি পরিবর্তন হবে? এই দাদাগিরি, এই দাপট, এই প্রতিপত্তি প্রভাব তো থেকেই যাবে। আমার তো মনে হয় না সমুল এটা কোনো রকম ভাবে এটা বন্ধ হয়ে যাবে। নির্বাচন হলেই সব সমস্যার সমাধান হবে তা না, কিন্তু একটা প্রক্রিয়া তো হবে। মানুষ তো জানতে পারে, ছাত্রছাত্রীরা জানতে পারে, সেখানেও লুট হবে। সাধারণ ভোটে লুট করছে, কলেজ নির্বাচন লুট করাটা কোনো ব্যাপারই না। কিন্তু তারপরেও কিছু প্রতিবাদ, কিছু কথা উঠে আসবে। এবং আপনি যে কথাটা বলছেন, আমি সে কথাটা সহমত, যেটা হয়তো খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে না, কিন্তু পৃথিবীতে সব সমস্যার সমাধান হবে। এই যে একটা জগদ্দল পাথরের মতন বিগত 14 বছর পশ্চিমবাংলার, এই বাংলার মানুষের মাথার উপরে বসে আছে, যেখানে আরজিকরের মতন ঘটনা ঘটে, যেখানে কসবার মতন ঘটনা ঘটে, যেখানে শ্যামাপ্রসাদ গড়াই ঘড়ুইয়ের মতন ডাক্তারদেরকে সাসপেন্ড হতে হয় তার অপারেশন করার জন্য। এর আসলে শুরুবাত হয়েছে বহু প্রথম থেকে। আইনকে কেউ মানবে না। এই ভবানীপুর থানা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পর গুন্ডাদেরকে ছাড়িয়ে এনেছিল, সিদ্ধান্ত সেদিনই দিয়েছিল যে তুমি যা করবে সেটাই আইন,
আর গুন্ডা উনিই তো বলেছিলেন না গুন্ডাদের কন্ট্রোল করেন, তাহলে একটু বলি, বেশ আসবো দেবো তো আসবো। বেশ, আমরা ছোট বিজ্ঞাপন বিরতি নিচ্ছি, আমি আসছি পারবো। বিষয়টার মধ্যে এমন সিন্ডিকেট জড়িত আছে যে সিন্ডিকেটের 75% দোলা সেনের ভাষায় কালীঘাটে যায়, আর 25% লোকাল ছেলে মেয়েগুলো পায়। ফলে এর মাথাকে যদি যতক্ষণ না আপনি উপরে ফেলতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি একদম একদম মানে আসল জায়গাটা হিট করলেন, যে আসল মাথার কাছে পৌঁছাতে হবে, তাহলেই হয়তো এই পরিবর্তনটা সম্ভব। যদি গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্র সংসদ নির্বাচনও হয় এবং নির্বাচন হওয়ার পর ইউনিয়ন রুমগুলো সঠিকভাবে ব্যবহার হয়, অন্তত কোর্টের যা পর্যবেক্ষণ, হয়তো কিছুটা হয়তো পরিবর্তন হবে। কিন্তু আসল পরিবর্তন তখনই হবে যখন আসল মাথাকে পরিবর্তন হবে। ঠিক, আমরা আসছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে উত্তর নেব, দেবব্রতদার উত্তর নেব, সঞ্জিতদার সঙ্গে থাকুন। বিজ্ঞাপন বিরতির পর যে বিষয়টা উঠে আসছে, যে যতক্ষণ পর্যন্ত না নির্বাচন হবে, ছাত্র সংসদ নির্বাচন হবে, ততক্ষণ পর্যন্ত ইউনিয়ন রুম বন্ধ থাকবে এবং হলফনামা দিয়ে শিক্ষা দপ্তর রাজ্য সরকারকে জানাতে হবে যে ছাত্র সংসদ নির্বাচন কবে হবে এবং হলে কিভাবে হবে। এই পদক্ষেপ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নিয়েছে। কিন্তু আমাদের আলোচনায় এমন এমন বিষয় সামনে উঠে আসছে, পারভেজ দাও সেই কিছু পয়েন্ট আমাদের বললো, যে নির্বাচন যদি হয়ও, ইউনিয়ন রুমগুলো যদি প্রপারলি ব্যবহারও হয়, কিন্তু আসল কাজ কি ঠিক হবে, এই সংস্কৃতি কি বদলাবে? কারণ আমাদের মাথাটাই চেঞ্জ করতে হবে। দেবব্রতদা, দেখুন পারভেজবাবু অনেক কিছুই দুষ্টচক্র, অমুক তমুক, তোলা হাবিজাবি বললো, শুনতে খুব ভালো লাগে, সিন্ডিকেট ইত্যাদি ইত্যাদি বলছিল। আমি না ভুল কি ঠিক বলেছে, কেন বামেদের তো কেউ সিরিয়াসলি নেয় না, তার উপর উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। এই দুষ্টচক্র বললো না, আমরা ক্রীড়াঙ্গনে কাদের মনে করবো? আপনি বলার আগে আরেকটা প্রশ্ন আপনাকে করে দিই, তাহলে আপনার সুবিধা হবে, মাঝপথে টুটবো না। 34 বছরে কটা ইউনিয়ন রুমে রেপ হয়েছে বা রেপের উত্তর দিচ্ছি, সব দিচ্ছি, সব পেয়ে যাবেন। এই বললো না, এই যে ক্রীড়াঙ্গন, এই যুব ভারতী ক্রীড়াঙ্গনে সেখানে কারা থাকে? নিশ্চয়ই খেলোয়াড়রা থাকে। ওখানে ডরমিটরি ছিল, কারা থাকবে? খেলোয়াড়রা থাকবে। ওখানে কারা থাকতো জানেন? শ্রীধর থাকতো, বাচ্চুধর থাকতো, হাত কাটা দিলীপ থাকতো। তাদেরকে কলেজের সঙ্গে যুক্ত না, না কে তারা কি কলেজের সঙ্গে যুক্ত না বলতে দিন। ওরা উদাহরণ, আরে আমি তো আমাদের আলোচনা কলেজ নিয়ে হচ্ছে, ক্যাম্পাস নিয়ে হচ্ছে। শব্দনীলকেরা পিটিয়ে মেরেছে, কারা মেরেছে? ক্যাম্পাস বন্ধ হয়ে গেছে, সেখানে মামলা করে ক্যাম্পাস বন্ধ করে দিতে হয়েছে, বিমান দুর্ঘটনাতে বিমান বন্ধ করে দিতে। এদেরকে এই কারণে সিরিয়াসলি নেয় না। এইসব এক্ষুনি যে বললো না আরজি কর, ঠিক তো, সঞ্জয় রায়ের ফাঁসি হাতে রদ করতে কারা চেয়েছিল? এরাই তো ছড়িয়েছিল। একাধিক অপরাধী রয়েছে, 150 গ্রাম রয়েছে, আমি সোমা বলছি রয়েছে, অনেক কিছু তো ছড়িয়েছিল। বাস্তবে কি দেখা গেল? কটা অপরাধী পাওয়া গেছে? এখন বলছে সিবিআই চাই না। এরাই সিবিআই চাইছিল। তদন্ত ঠিকঠাক হচ্ছে, এই তো বুঝতে কি কারা করবে? কারা তদন্ত করবে? সুপ্রিম কোর্টের নজরদারিতে করছে। চীন থেকে তদন্ত কমিশন আনবেন নাকি? কোথা থেকে আনবেন? কোথা থেকে আনবেন? কারা করবে? আপনারা করবেন? খাপ পঞ্চায়েত, সোশ্যাল মিডিয়ায়, কোথায় করবেন? কালীঘাটের সব নিরাপত্তা কি পশ্চিমবঙ্গে কোথায় চলে গেল? আরে কারা তদন্ত করবে বলবেন তো? আরে বলুন না। আরে সঞ্জয় রায় দোষী না দোষী নয়, এই দেখুন কথা ঘুরিয়ে দিচ্ছে, কোথায় চলে যাচ্ছে? তদন্ত চলছে, তদন্ত এরাই তো বলছে সঞ্জয় রায় দোষী নয়, তার পেলভিক বোন ভেঙে গেছে, একাধিক অপরাধী ছিল। আর কি তদন্ত প্রক্রিয়া নিয়ে কোনো মন্তব্য করা ঠিক না। এখন বলছে সিবিআই তদন্ত করতে পারছে না, সিবিআই ঠিক নয়। সিবিআই কে দিয়েছে? আরে কি চান আপনারা? চানটা কি? পরিবার চেয়েছে। চানটা কি? আরে আপনারা চানটা কি বলবেন তো? একাধিক অপরাধী রয়েছে। সঞ্জয় রায়কে নিয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য করা ঠিক হবে না। আরে আরজিকর নিয়ে বললে সঞ্জয় রায় আসবে। সিবিআই তদন্ত কে চেয়েছে? পরিবার চেয়েছে। হ্যাঁ, পরিবার চেয়েছে। এনারা চাননি। এনারা মানে কারা? আপনি কাদের কথা বলছেন? বামেরা চাননি। বামেদের কথা কখনো সিবিআই হয়? না না, ওরা দাবি করেছিলেন। দাবি করলে কি হবে? নিশ্চয়ই দাবি। পরিবার বলেছে তাই হয়েছে। ওনারাই তো বলেছে এই কথা বলতে হবে না। আর এখন তদন্ত প্রক্রিয়া চলছে, তদন্ত প্রক্রিয়া চলছে, শেষ হয়নি। সঞ্জিত দা বলুন, কি আপনার কি? রাজন্না হালদার কি বলেছে শুনেছেন আজকে? সুশান্ত বাবু কি করেছে দেখে নেবেন। সুশান্ত বাবু কি করেছে দেখে নেবেন। বংশগোপাল কি করেছে দেখে নেবেন। আমাকে একটুখানি বলতে দিন, সেই জায়গাটা ভালো লাগবে যে কথাটা বলবো। সেটা হচ্ছে গিয়ে এই যে দেখুন ইলেকশন যে হচ্ছে না বা ইলেকশন যে করতে হবে, আর উনি যে কথাটা বললেন যে ইলেকশন হলেই বা কি, কলেজে ঢুকতে গেলেও তো সেই পয়সা দিতেই হবে। তো এই যে জায়গাটা, এটা কিন্তু একেবারে পরিষ্কার হয়ে গেছে আজকে। এই যে সরকারগুলো চলে
চলেছে প্রত্যেকটা সরকারের আমলেই এই জায়গায় চলেছে, কোনো পরিবর্তন হয়নি। তার কারণ কি, এই পশ্চিমবাংলা স্বাধীনতার পর থেকে কখনো এমন কোনো সরকার দেখেনি যে সরকার মানে উদাসীন হবে না, অন্ততপক্ষে মানে তাদের জন্য কাজ করবে। একমাত্র এখানে ভারতীয় জনতা পার্টি যদি আপনি বলছেন ক্ষমতায় এসেছিল, সব বদলে যাবে। আমি কি বলেছি কখনো আসেনি? তাহলে তো একটু ভারত ভবনে যেতে হবে। আরে কখনো ভারত ভবনে যেতে হবে তো। আরে ভারত ভবনে না, আরে দেবদা আপনি যখন বলছিলেন আপনাকে কোন রকম আচ্ছা আপনি বলুন যে বিজেপি সরকার এলে রাতারাতি পরিবর্তন হয়ে যাবে, আপনি এটা বলতে চাইছেন? একদম বিজেপি যদি ক্ষমতায় আসে বিজেপি শাসিত রাজ্যে এরকম কত অভিযোগ আছে আপনি জানেন? শুনুন না, আমি একটা কথা বলি, পশ্চিমবঙ্গকে যদি এইসব সন্ত্রাস মুক্ত করতে হয় সমস্ত জায়গায়, কলেজ এবং রাস্তাঘাট সমস্ত জায়গাতে, তার জন্য একমাত্র দল সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। এবং ভারতীয় জনতা পার্টি যদি পশ্চিমবঙ্গে আসে, পশ্চিমবঙ্গকে সোনার বাংলা এবং সুন্দর সুশাসন একমাত্র বিজেপি ছাড়া আর কেউ দিতে পারবে না। মানুষ চাইছে বিরোধী দল, পশ্চিমবঙ্গে প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি, এবং এই বিরোধী পার্টির সঙ্গেই লড়াই চলছে। এবং আগামী দিন দেখবেন এই যারা 1 নম্বর আছে তাকে সরিয়ে টুক করে ভারতীয় জনতা পার্টি নির্বাচনের মাধ্যমে, সেটা তো নির্বাচনের মাধ্যমে, এটা আমাদের টপিক নয়, নির্বাচনের মাধ্যমে। আমি নির্বাচন, আপনি বলতে পারেন যে এরা একে বিজেপি সরকার এলে এই বিষয়গুলো তোমাদের সাথে আমি বলছি তোমাদের আছে, তোমাদের ভোট বামকে দাও। এই যে দুর্নীতি, এই যে সংস্কৃতি, কলেজে কলেজে আজকে ছাত্র নেতাদের দাপট, প্রভাবশালীদের হাত, একটি মেয়েকে গণধর্ষণ করে দেওয়া হয়েছে, যার বিরুদ্ধে এত অভিযোগ, এত কীর্তিকলাপ, তারপরেও সে পার পেয়ে যাচ্ছে। আমি একটা ক্লাস বলি, এটা তো প্রত্যেক দিনের রোজনামচা, এই যে গণধর্ষণ নিয়ে এগুলো হচ্ছে প্রত্যেক দিনের রোজনামচা, মানে এগুলো হচ্ছে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যদি চুপ থাকেন তাহলে রাজ্যটা চালাচ্ছেন কে? উত্তর দেবেন পরে, তিনি কবে উত্তর দেবেন? তিনি উত্তর দেবেন, ছোট করে উত্তর দেবেন দিন। কখন আমি একটা কথা বলি, দেবব্রত বাবুকে বলে দিই, পার পেয়ে গেছে মানে আমি এটাই বলতে চাইছি, যার বিরুদ্ধে এত অভিযোগ সে কি করে ওই কলেজে প্রাক্তনী হয়ে গোটা কলেজের কন্ট্রোল নিজের হাতে রাখে, ব্যাস এটাই হচ্ছে। যদি সঠিক সময় সঠিক ব্যবস্থা নিত, তাহলে ওই সমজিৎ, এই মনোজিৎ ওই কলেজে গিয়ে না ওই দাদাগিরিটা করতে পারতো না। এটাই হচ্ছে আমার উত্তর। পারভেজ দা, ছোট্ট করে উত্তর নেব। এইটাই তো আমি তো শুরুতেও বলেছি যে একজন প্রাক্তন ছাত্র এবং সে LLB, সে গ্র্যাজুয়েট ইন ল, তাকে যখনই একটি 10,000 টাকা মাইনের সাফাই কর্মী, ডেলি কর্মীতে সে কাজে ঢোকানো হচ্ছে, তখনই তো প্রশ্নটা ওঠে যে কি অবস্থা, কেন হঠাৎ একজন আইনজীবী যার কোর্টে প্র্যাকটিস করার কথা, তাকে সব ছেড়ে দিয়ে ইউনিয়নের ওই একটা কলেজে ডেলি লেবারের কাজ, সে আইনকে পেশা হিসাবেই নিল না, সে আইনকে পেশা হিসাবেই নিল না। যাদবপুরের স্বর্ণনীলকে নিয়ে বলুন না, আদালতে যত কাজ, আদালতে কাজ করলে যে আয় হবে, এখানে 10,000 টাকা বেতনে ঢুকলে তার থেকে অনেক বেশি আয় হবে। এবং ইউনিয়ন গুলোতে কি ঘটে, মানে কোথাও একটা মধু আছে, যাদবপুরে কোথাও একটা মধু আছে, যাদবপুরে কি ঘটেছিল আছে, যার জন্য আজকে কলেজ ছেড়ে আর যাব না, বয়স হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাব, কিন্তু সেই কলেজের রাজনীতি আমরা কারা অ্যারেস্ট হয়েছিল? ইউনিয়ন রুমে কি কলেজে মধু আছে বলেই না প্রাক্তনীরা যাচ্ছে, এইটা তো বলতে হবে। আজকে প্রাক্তনীরা কেন যাবে? কলেজ শেষ হয়ে গেছে, সে কর্মসংস্থানের জন্য যাবে, কিন্তু কলেজে পড়ে আছে, তার মানে সেখানে মধু আছে। ছাত্ররা তো কলেজ ক্যাম্পাসকে বলে আমাদের বেডরুম, তাদেরকে এই ধরনেই তো হবে। বলুন বলুন পারভেজ দা, বলুন, শেষ করুন। এই ইউনিয়ন রুম গুলোতে কি চলে, এটা আমরা কিছু দাবি করিনি কি যে বামপন্থীরা বলেছে, SFI বলেছে, অন্য বামপন্থী ছাত্র সংগঠন বলেছে, তা না। এই ইউনিয়ন রুম গুলোতে কি চলে তার অন ক্যামেরা বক্তব্য দিচ্ছেন রাজন্না হালদার, যিনি আপনাদের মুখপাত্র নাকি? না না, আপনাদের মুখপাত্র হয়েছেন নাকি রাজন্না? আমাদের মুখপাত্র রাজন্না হালদার, না না আপনার মুখপাত্র কাকে ডিপেন্ড করছেন? রাজন্না হালদার একজন কে সাসপেন্ডের কি বললো তাতে হয়ে গেল আপনাদের? রাজন্না হালদার ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত না, এটা কথা বললেই সাসপেন্ড, সত্যি কথা বললেই আমার এই টপিকটা শেষ করতে হবে। এই রাজ্যের মেডিকেল, আরে একটু স্বপ্ননীলকে নিয়ে বলুন না, শুনি না, সেও তো ছাত্র ছিল, বিজ্ঞাপন বিরোধী দিতে হবে। বেশ 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 নিয়ে বলবেন না, বেশ 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 শেষ করতে হবে। হ্যাঁ, সেই মুহূর্তে সঙ্গে সঙ্গে তার সমস্ত 2 বছরের জন্য না হয়ে গেল, উনি সে রাজন্না হালদার এখন দলের কেউ নয়, ওটাই এখন বলতে যাচ্ছে। বেশ পারভেজ, আমি শুনলাম, তবে এটুকু বলতে পারি যে কি মধু ভান্ডার আছে কলেজে, যে
প্রাক্তন হয়ে যাবার পরেও সেই কলেজ ছেড়ে সে যাবে না, সে ওখানেই থাকবে, অস্থায়ী চাকরি করবে, অথচ যে পেশা নিয়ে পড়াশোনা করলো তিনি আইনজীবী হিসাবে তার পেশা নেবেন না। তার মানে ধরে নিতে হবে এমন কিছু আছে যে এই সিন্ডিকেট চলতেই থাকবে, চলতেই থাকবে, যতক্ষণ পর্যন্ত না উপরে দাদারা বলবে তুমি আর এসো না। বেশ, আমরাও দেখব কোর্টের কাছে কি রিপোর্ট দেয়, তদন্ত অগ্রগতি কত দ্রুত হয়েছে, কি শাস্তি হয়, কারণ আরও অনেক তথ্য হয়তো আমাদের সামনে আসবে যেটা হয়তো আরও চাঞ্চল্যকর। আজকের এই টপিক এখানেই শেষ করছি, ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নেব, ফিরে আসছি নতুন একটা টপিক নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আমরা নতুন একটা টপিক নিয়ে, আজ রাজ্য বিজেপির নতুন সভাপতির নাম ঘোষণা হয়েছে শ্রমিক ভট্টাচার্য। সুবক্তা, বাগ্মী, সবাইকে নিয়ে চলতে পারেন, সঙ্গ ঘনিষ্ঠ। শ্রমিকবাবুকে নিয়ে বললে এই বিষয়গুলো হয়তো সবার সামনে আসে, কিন্তু আর 8 মাস পর 2026-এ বিধানসভা নির্বাচন, তার আগে শ্রমিক ভট্টাচার্যকে নতুন রাজ্য সভাপতি করে বঙ্গ বিজেপি থেকে নতুন কোনো সমীকরণ তৈরি করার চেষ্টা হলো। অনেকেই বলছিলেন হয়তো সুকান্ত মজুমদার থেকে যাবেন, কারণ নির্বাচনের আগে সভাপতি পরিবর্তন করলে হয়তো অনেক গোষ্ঠী তৈরি হয়ে যাবে, অনেক বিভেদ আসবে। কিন্তু আদি এবং এই নব্য সমস্ত গোষ্ঠীকে সামনে নিয়ে একসঙ্গে চলা এবং 2026-এ বিধানসভার নির্বাচনে শাসক তৃণমূলের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করার জন্য এই মুহূর্তে বঙ্গ বিজেপির সেনাপতি শ্রমিক ভট্টাচার্য। আর আজকে দায়িত্ব নেওয়ার পরেই তিনি হুঙ্কার ছেড়েছেন, বা হুঁশিয়ারি যাই বলুন, বলে দিয়েছেন যে দীঘার বঙ্গোপসাগরে এবার বিসর্জন যাবে তৃণমূলের। একদম সরাসরি আক্রমণ, দেববোধদা, একদম আক্রমণ আজকে আপনাদের দলকে। দেখুন, বিজেপির কে রাজা হবে কে প্রজা হবে তাতে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, ঠিক আছে। আর কেন্দ্রীয় নেতারা রাজ্য বিজেপিকে কতটা গুরুত্ব দেয় সেটাও আপনি উদাহরণগুলো দেখলে বুঝতে পারবেন। বিগত যে সভাপতিগুলো হয়েছিল তাদের অবস্থানটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। ঠিক আছে, কিন্তু আজকে যেগুলো বলেছে তার উত্তর গ্যারেজে যাওয়ার আগের পোস্ট মমতার বিকল্প আর কিছু নেই, এবারে বিসর্জন যাবে তৃণমূল। রাজ্য না, এগুলো বলতে হয়। আগে যারা এসেছিলেন তারা এইসব বলেছিলেন, বলে বাজার গরম করেছিলেন। লাস্টে পরে দেখা গেল যে মানে ওই নিউটনের 3rd ল যখন ইউজ হলো, তারপর হবে এইগুলো মানে অত্যন্ত অনুরোধ, পরিস্থিতি উত্তপ্ত করবে না, যতটুকু যোগ্যতা, যতটুকু গ্রহণযোগ্য ততটুকুই বলুন। এরপর বড় বড় গরম গরম ডায়লগ দেবেন, ডায়লগ দিয়ে পরিস্থিতি উত্তেজিত করবেন, পরিস্থিতি গরম করবেন, তারপর নির্বাচনের পর যথারীতি হারবেন, হারার পর বলবেন এ মারছে, সে মারছে, অমুক করছে, তমুক করছে। যতটা ওজন ততটাই করুন। শুভেচ্ছা রইল, নতুন জিতে এসছে। আমার মনে হয় এই প্রস্তর যুগের বিজেপিকেই সম্মান জানালো তার দল। দেখছিলাম তো মোটামুটি শুভেন্দু অধিকারী গ্রাসে দলটা চলে যাচ্ছিল, আর একটু হলে তো দলটা দখল করে ফেলতো। এখন আমি জানি না সঞ্জিত দা এখানে বসে আছে, উনি মানে আসল বিজেপি না ভেয়াল বিজেপি, না আদি বিজেপি, না প্রস্তর যুগের বিজেপি, না তৎকাল বিজেপি, অনেকগুলো না আছে। আমি সেগুলো বলছি, আমি বলছি না এগুলো তোমাদের আপনাদের দল নিয়ে বলেছেন, আপনারা বলছেন যে যাই হোক পরিবর্তন হোক, সভাপতি পদ পরিবর্তন হোক, তৃণমূলকে হারানো যাবে না, এটাই তো। না সে তো আমরা বলার কে, বেশ মানুষ বলবে। বেশ সঞ্জিত দা, খুব আমি দুটো প্রশ্ন করছি। অবশ্যই আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্টে কথা বলেছেন শ্রমিক দা। তার মধ্যে আমার যেটা চোখে বা কানে লেগেছে যেটা হচ্ছে যে আপনাদের সফট হিন্দুত্ব বা হিন্দুত্ব ভোট এক করা, যেটা বারবার বিরোধী দলনেতা বলেন, আপনাদের বর্তমান এক্স হয়ে যাওয়া রাজ্য সভাপতি সুকান্তবাবু বলতেন আমাদের হিন্দু ভোট, আমরা হিন্দু ভোট, সবাইকে নিয়ে আমরা চলবো, হিন্দু ভোট পেলেই আমরা সরকার পরিবর্তন করব। কিন্তু নতুন রাজ্য সভাপতি আজকে একটা এমন বিষয় বলেছেন, তিনি কিন্তু সংখ্যালঘুদের জন্য একটা বার্তা দিয়েছেন। তিনি বহুত্ববাদের কথা বলেছেন, মুসলিম সমাজকে বলেছেন যারা অস্ত্র নিচ্ছেন তাদের হাতে আমি কলম দেখতে চাই, যারা পাথর ছুঁচ্ছেন তাদের হাতে আমি বই দেখতে চাই। অর্থাৎ কোথাও তিনি কিন্তু একটা যে মুসলিম ভোট অছুত এই বিষয়টা যে আপনাদের দলের বাকি নেতারা বলেন, সেখান থেকে কিন্তু তিনি অন্য একটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছেন। এটা কি সত্যি, না নতুন কোনো সমীকরণ সামনে রাখার চেষ্টা হচ্ছে? বলুন। দেখুন, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদিজি কি বলেন, সবকা সাথ সবকা বিকাশ। তো তার মধ্যে এই কথাটা যে বুঝবে তার মধ্যে সমস্ত কিছুটা আছে। তো এখানে আজকে শ্রমিকদা আমাদের এই মানে পার্টিতে গণতন্ত্র আছে, গণতন্ত্র মেনেই সমস্ত কাজ হয়। তো কাজের নিয়মে পরিবর্তন হয়ে শ্রমিকদা এসেছেন এবং শ্রমিকদা আজকে যে কথাগুলো বলেছেন সেগুলো বোঝার মতন সাধারণ মানুষের এবং অন্যান্য রাজনৈতিক দলের নিশ্চয়ই ক্ষমতা আছে, তারা বুঝবে। আর আমাদের যেটা কাজ, যেটা লক্ষ্য, যেটা পরিস্থিতি অনুপাতে যা যা করার সেটা শ্রমিকদার নেতৃত্বে হবে। এবং ভারতীয় জনতা পার্টি 2026-এ মসনদে বসবে। আর একটা যে কথা বলেছেন, উনি তো খারাপ কথা কিছু বলেননি। দেখুন, একটা জিনিস হচ্ছে মার্চে
মুসলমান, মরছে মুসলমান, চিৎকার করছে মুসলমান। তো তারা যদি সঠিক পথে শিক্ষায় শিক্ষিত, অর্থনৈতিক দিকে যদি তারা মানে সংখ্যালঘু ভোটও আপনাদের চাই, সেই ইঙ্গিত দিলেন। মানে শুভেন্দু বাবু যা বলেন গুরুত্ব দিলে দিচ্ছেন না, মানে বিরোধী দলের পাত্তা দিচ্ছেন না। শুনুন আমার কথাটাকে, আমরা সব সময় জন্য সকলকে নিয়ে চলি এবং সনাতনী হিন্দুরাও যেমন নমিনেশন দেবেন, টিকিট বলতে পারছেন না, সংখ্যালঘুরাও থাকবে, বলতে পারছেন না। পারবেন না, বেশ বেশ বেশ, সময় নেই সময় নেই সময় নেই, বেশ আমি সংখ্যালঘু প্রার্থী করবেন, বেশ 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 দগমা যেমন আছে সংখ্যালঘু প্রার্থী করবেন, আমরা সংখ্যালঘুকে বলি না যে তারা সংখ্যালঘু প্রার্থী করবেন, আপনারা ইউজ করেন, তারা ব্যবহার করেন, পারবেন না, বেশ 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 বেশ, সময় নেই, হয়ে গেছে হয়ে গেছে। সংখ্যালঘু প্রার্থী করবেন, পারবেন না বেশ, সমিত দা বেশ, পারবেন না, ছোট্ট একটা, হ্যাঁ আপনার জন্য একটা ছোট্ট প্রশ্ন আছে। হ্যাঁ আমি একেবারে ছোট্ট করে বলি যে আপনারা অনেক পরিচয় শ্রমিক ভট্টাচার্য দিলেন। শ্রমিক ভট্টাচার্যের আরেকটা পরিচয় হলো উনি ওনার রাজনৈতিক জীবনের প্রথম 7 বছর মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেসকে ভোট দিন বলে কাটিয়েছেন। ঠিক তার আগের যে সভাপতি যিনি সুকান্ত মজুমদার, তিনি যেমন ওয়েব কুপার নেতা ছিলেন তার মতন, ঠিক তার মতন এই যে শুভেন্দু অধিকারী যিনি এখন হিন্দু ভোট করে চোখ বড় বড় করে চিৎকার করছেন, তার মতন ঠিক তেমন মতন টেলিভিশনের চ্যানেলে বসে যেমন শঙ্কুদেব পান্ডা বারবার চিৎকার করে যখন এখন বিজেপির হয়ে হিন্দু ভোটের তাগাদা দেয়, আগে তৃণমূল করতেন। আসলে এখানে বিজেপির কিচ্ছু নেই, বিজেপি সবটাই তৃণমূলের ভাড়া করা লোককে নেতা বানায়। না, উল্টো তো আপনাদের দিকে আঙুল তুলেছেন যে বাম কংগ্রেসরা তৃণমূলকে সাপোর্ট করে বলে আজকে অনেকগুলো সিট পায়নি। তৃণমূলকে সাপোর্ট করার বিষয়ে আমাদের খুব পরিষ্কার কথা যে বিজেপি সারা দেশকে শেষ করছে, আর এই রাজ্যে তৃণমূল আপনারা বাংলাটাকে শেষ করেছিলেন। আমরা সারা দেশে বাংলাটাকে পুরো তছনছ করে দিচ্ছেন। বলছি ওই স্লোগানটার মেয়াদ আছে কি? বেশ বেশ, 21 এ রাম 26 এ বাম, ওই স্লোগানটার কি মেয়াদ আছে না শেষ হয়ে গেছে? কোথাও কোনো দ্বিচারিতা নেই। আরএসএস সারা দেশে অসংখ্য সংগঠন চালায়, বিজেপি তার মধ্যে একটা, এরকম নামে বেনামে অসংখ্য সংগঠন চালায়। তৃণমূলও সেই রকম একটা। মানে সভাপতি পরিবর্তন হলেও যে বঙ্গ বিজেপি পরিবর্তন হবে এরকম কোনো ইঙ্গিত আপনারা পাচ্ছেন না পারবেশ দা? পরিবর্তন হলে ওনাদের ভোট কমবে, এবারে ভোট বাড়বে বামপন্থীদের। 2026-এ বামপন্থীদের ভোট বাড়বে সাধারণ মানুষের ভোটে। না, স্লোগানটা তো এক্সপায়ারি ডেট হয়ে গেছে। স্বপ্ন দেখছেন না? কেন দেবে? স্বপ্ন দেখছেন তো আপনারা? দিবা স্বপ্ন করে আরম্ভ করে অর্জুন। হ্যাঁ, কেন তো ঠিক বলেছেন তো, কেন বামেরা ভোট দেবে? সারা পশ্চিম বাংলার দ্বিতীয় কোনো দল নেই যে ক্ষমতায় আসবে, আসলে শেষ করতে হবে। নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য সবে আজকে দায়িত্ব নিয়েছেন, তার ভাবনা চিন্তা কিছুটা প্রকাশ হয়তো আজকে সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ করেছেন। আগামী দিন তার আরও বড় দায়িত্ব, কারণ তার কাঁধে বঙ্গ বিজেপির হাল। 2026-এ বিধানসভা নির্বাচনে এর থেকেও ভালো ফল 2021 থেকে তিনি করতে পারবেন। সরকার পরিবর্তন করতে পারলে তো আরও বড় বিষয়, তো সেদিকেও নজর থাকবে আমাদের। শ্রমিকদের হাত দিয়ে বাংলায় বিজেপি সরকারে আসে কিনা, বিজেপি সরকার। ঠিক আছে, অবভিয়াসলি সে দাবি তো আপনারা করতেই পারেন, আমরাও নজর রাখবো। না, মুখ্যমন্ত্রী কে হবে সেটা এখন বলার সময় আসেনি। আরে সবকা বিকাশ বলছে আর বলতে পারছে না একজন সংখ্যালঘুকে প্রার্থী করবে। সবকা বিকাশ হবে তো? না, এখন শেষ করতে হবে। সবকা বিকাশ হবে তো? বেশ দেখা যাক, সবকা বিকাশ হবে, সংখ্যালঘুদের বিকাশ হবে তো? সবাইকে নিয়ে দেখুন, সবাইকে নিয়ে চলতে পারাটাই একটা নেতার পরিচয়। সবাইকে নিয়ে চলতে পারাটা একটা নেতার পরিচয়। আমরা অপেক্ষাও থাকবো। বেশ শেষ করতে হবে। অনেক শুভেচ্ছা নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকেও, তার সাফল্য আমরা কামনা করব। আমরা দেখব যে এই এত কঠিন পিচে কিভাবে তিনি দায়িত্ব সামলে বিজেপিকে সাফল্য এনে দেন। আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। উপস্থিত সমস্ত অতিথি অনেক ধন্যবাদ থাকার জন্য। আপনাদের থাকুন নিউজ টাইম, এনি টাইম, অল দ্য টাইম।